আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সায়নদেব চৌধুরী ইতিহাসের সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। গতকালে ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব যে ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণ, এই নবজাগরণকে কি প্রকৃত অর্থে নবজাগরণ বলা যায়, বা এই নবজাগরণের চরিত্র যেটা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। তাহলে চলো আজকে আমরা দেখিনি যে ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা সামগ্রিকভাবে পুরো নবজাগরণের কিছু বৈশিষ্ট্যই কিন্তু আলোচনা করব। প্রথমেই আজকে আমরা দেখব যেটা যে বাংলায় ঊনবিংশ শতকে যে নবজাগরণ ঘটেছিল বা তথাকথিত যে নবজাগরণ ঘটেছিল তার দুর্বলতাগুলো কি কি ছিল। গতকালের যে ভিডিওটা, সেই ভিডিওর শেষ পার্টে আমি একটা কথা বলেছিলাম যে এই যে নবজাগরণ, এই নবজাগরণ কিন্তু ছিল একান্তভাবে এলিটিস্ট। ডক্টর অনিল সিং, কেমব্রিজ হিস্টোরিয়ান, তিনি কিন্তু এই নবজাগরণকে এলিটিস্ট আন্দোলনের একটা ধারা বা পর্যায় বলেই উল্লেখ করেছেন। এর নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা ছিল। কি কি? প্রথমত, এই যে নবজাগরণ বা তথাকথিত নবজাগরণ, এটা ছিল অতিরিক্ত মাত্রায় ব্রিটিশ নির্ভর, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির নির্ভরতা এই নবজাগরণকে কিন্তু অনেকাংশেই পঙ্গু করে দিয়েছিল। যদিও এটাও আমাদের ভুললে চলবে না যে নবজাগরণের সূত্রপাত কিন্তু এই ঔপনিবেশিক বা ব্রিটিশ কাঠামোর সূত্রেই পাওয়া। 2 নম্বর দুর্বলতা যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথম থেকেই এই নবজাগরণ শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতবর্ষের এবং বাংলার যে বিপুল বিশাল ইসলামিক জনসাধারণ অর্থাৎ মুসলিমদের মধ্যে কিন্তু এই নবজাগরণের কোনো প্রভাব আমরা দেখতে পাইনি। সেই কারণে এই নবজাগরণ কিন্তু প্রথম থেকেই ধর্মনিরপেক্ষ কখনোই ছিল না। এবং যেটা সব থেকে বড় দুর্বলতা, গতকালও আমরা আলোচনা করেছিলাম যে এই নবজাগরণ একান্তভাবে কলকাতা কেন্দ্রিক ছিল, শহর কলকাতা কেন্দ্রিক, যার ফলে গ্রামীণ বাংলার যে বিশাল অংশ তার সঙ্গে কিন্তু এই নবজাগরণের যে ধারাগুলো তার বিন্দুমাত্র যোগাযোগ ছিল না। তাহলে এই 3টে দুর্বলতা যেটা আমরা আলোচনা করলাম, এই 3টে দুর্বলতাকে মাথায় রেখে আমরা কিন্তু এবার দেখে নেব যে এই নবজাগরণের চরিত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা কি কি বলেছেন। প্রথমেই দেখব স্যার যদুনাথ সরকারের কথা। স্যার যদুনাথ এই নবজাগরণকে মুক্ত কণ্ঠে ব্রিটিশ শাসনের সব থেকে বড় অবদান বলে স্বীকার করেছেন। তার মতে 1757 সালে পলাশীর যুদ্ধে যখন সিরাজ পরাজিত হন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়, সেই সময় ভারতবর্ষে আধুনিক যুগ এবং অবশ্যই নবযুগের সূচনা হয়। তিনি এই ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠাকে গ্লোরিয়াস ডন বা গৌরবময় উষা বলে চিহ্নিত করেছেন। তার কাছে এই নবজাগরণ ছিল একান্তভাবেই ব্রিটিশদের থেকে প্রাপ্ত সব থেকে বড় আশীর্বাদ। তিনি মনে করতেন যে মধ্যযুগীয় যে ইসলামী শাসন, সেই ইসলামী শাসনের অন্ধকারময় দিক বা যুগ থেকে এই ব্রিটিশ শাসন কিন্তু আমাদেরকে একটা আলোর দিকে নিয়ে যাবে। যার ফলে যদুনাথ সরকারের এই যে মত,
অন্ধকারময় ইসলামী শাসনের অবসান ঘটিয়ে গৌরবময় উষার দিকে নিয়ে যাওয়া, এই মতটা কিন্তু একান্তভাবেই আমরা হিন্দু পুনরুজ্জীবনবাদী একটা ধারা হিসাবে চিহ্নিত করতে পারি, যেটাকে ডেভিড কফ, বিখ্যাত গবেষক, তিনিও সমর্থন করেছেন। যদি আমরা শশধর তর্কচূড়ামণি, ইনি ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধের একজন উল্লেখযোগ্য হিন্দু সমাজ সংস্কারক, তার এই শশধর তর্কচূড়ামণির যে কার্যকলাপ বা তার যে বক্তব্য, সেইগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব যে শশধর তর্কচূড়ামণি কিন্তু হিন্দু ধর্মের যে গোড়ামি, যে রক্ষণশীলতা, যে অন্যায় বিভিন্ন আচার, সেগুলোর মধ্যেও গৌরব সন্ধান করেছেন, সেগুলোর মধ্যেও তিনি প্রাচীন ঐতিহ্য খুঁজে বেরিয়েছেন। একইভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু রচনা, বাংলার কৃষক, ধর্মতত্ত্ব, এই ধরনের বেশ কিছু রচনায় তিনি কিন্তু প্রাচীন হিন্দু রীতির যে গোড়ামিগুলো, সেগুলোর মধ্যেই প্রাণ সঞ্চারের একটা প্রচেষ্টা চালিয়েছেন, যার ফলে এই যে সামগ্রিক যে কার্যকলাপ, আমরা বলি নবজাগরণের সব থেকে বড় অবদান ছিল সাহিত্যে, বঙ্গীয় সাহিত্যে, যার পুরোধা ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই শশধর তর্কচূড়ামণির বিভিন্ন কার্যকলাপ বা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের যে ওই সময়কার বিভিন্ন রচনা, সেগুলোতে কিন্তু হিন্দু পুনরুজ্জীবনবাদের একটা ধারা আমরা দেখতে পাই। যে কারণে অধ্যাপক সুপ্রকাশ রায়, যিনি বঙ্গের রেনেসাঁস নিয়ে একটা উল্লেখযোগ্য গবেষণা করেছেন, তিনি কিন্তু খুব সার্থকভাবে মন্তব্য করেছেন যে বঙ্গীয় রেনেসাঁস হিন্দু রেনেসাঁসে পরিণত হয়েছিল। যেটা আমি আবারও বলছি যে মুসলিমরা কিন্তু এই নবজাগরণ থেকে সম্পূর্ণ পরিমাণে বিচ্ছিন্ন ছিল। এই নবজাগরণ কিন্তু শুধুমাত্র সমাজের উচ্চকোটির হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে আমরা দেখব অধ্যাপক সুশোভন চন্দ্র সরকারের বক্তব্য। তিনি নবজাগরণের এই যে সীমাবদ্ধতা, অর্থাৎ অতিরিক্ত ব্রিটিশ নির্ভরতা, মুসলিম জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হওয়া, গ্রামীণ বাংলার সঙ্গে সংযোগ রহিত হওয়া, এইগুলোকে তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু স্বীকার করা সত্ত্বেও তিনি বলেছেন যে এই যে জাগরণ, এটাকে কিন্তু নবজাগরণই বলা যায়। অর্থাৎ সীমাবদ্ধতা সম্পর্কেও তিনি কিন্তু এই নবজাগরণকে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু ঔপনিবেশিক শাসন কাঠামোর মধ্যে রেনেসাঁসের প্রক্রিয়াটি ঘটেছিল, তাই এটি পুরো মাত্রায় বিকশিত হতে পারেনি। অর্থাৎ প্রাচীন গৌরব ঐতিহ্য বিশ্লেষণ করে নতুন যে ইতিহাস, নতুন যে জাতীয়তাবোধের মন্ত্রে দেশবাসীকে উজ্জীবিত করা, সাধারণ যে একটা সামাজিক এবং সাংস্কৃতিক জাগরণ যতটা হওয়ার কথা ছিল, সেটা পুরো মাত্রায় বিকশিত হয়নি। ভিন্নমুখী সৃজনশীলতারও অভাব ছিল। কিন্তু এই সমস্ত সীমাবদ্ধতাগুলো সত্ত্বেও এটা কিন্তু নবজাগরণই ছিল। এরপরে আমরা দেখব একটা খুব গুরুত্বপূর্ণ মত। 1951 সালে তৎকালীন যিনি সেন্সাস কমিশনার ছিলেন অশোক মিত্র, তিনি এই নবজাগরণ সম্পর্কে কি বলেছেন। তিনি কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থান থেকে এই তথাকথিত নবজাগরণকে দেখেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এই নবজাগরণ হচ্ছে সব থেকে বড়, এটা আমি গতকালই বলেছিলাম, তথাকথিত নবজাগরণ। অর্থাৎ কেউ কেউ এটা নবজাগরণ বলেছেন, কিন্তু তিনি কিন্তু এর মধ্যে নবজাগরণের খুব বেশি উপাদান বা এলিমেন্ট দেখতে পাননি। তার মতে এই নবজাগরণ ছিল একান্তভাবেই শহর কেন্দ্রিক এবং প্যারাসাইট বা পরজীবী ভূস্বামীদের মধ্যেই এই নবজাগরণ বা তথাকথিত নবজাগরণ সীমাবদ্ধ ছিল। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তে যে নতুন ভূস্বামী শ্রেণী, আমি গতকাল বলছিলাম অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, যারা শহর কলকাতায়
তাদের গ্রামীণ জীবন থেকে বিচ্যুত হয়ে বসবাস করছিল, শহর কলকাতায় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির রসাস্বাদন করছিল, সেই প্যারাসাইট বা পরজাবি গোস্বামীদের মধ্যেই কিন্তু এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল। তারা চাষিদেরকে শোষণ করে যে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিল, সেই অর্থের কিছুটা তারা সাংস্কৃতিক জাগরণ বা পুনর্জাগরণের জন্য ব্যয় করেছিল। সেখানে কিন্তু তাদের মধ্যে এই প্রবণতাটাই বড় হয়ে দেখা গিয়েছিল যে তারা শাসক শ্রেণীর কাছাকাছি থাকবে বা তারা এমন একটা কিছু করে যেতে চায় যাতে তারা তাদের যে উত্তরকাল, সেই উত্তরকাল তাদেরকে মনে রাখবে। সমাজ এবং সংস্কৃতির যে মৌলিক কাঠামো, সেই মৌলিক কাঠামোকে পরিবর্তন করার একটা সদর্থক চিন্তা ভাবনা বা পদক্ষেপ রাখার কোনো প্রয়াস কিন্তু আমরা তাদের কার্যকলাপের মধ্যে দেখতে পাই না বলেই অশোক মিত্র মনে করেন। বিনয় ঘোষ এবং অরবিন্দ পোদ্দার এই সময় নিয়ে যারা গবেষণা করেছেন তাদের অত্যন্ত উল্লেখযোগ্য দুজন ব্যক্তি। তারা এই নবজাগরণকে বলেছেন একটা ঐতিহাসিক প্রতারণা। প্রতারণা কাদের সঙ্গে হয়েছিল? সমাজের যে সংখ্যাগরিষ্ঠ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত জনসাধারণ তাদের সঙ্গে, অবশ্যই মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে এবং গ্রামাঞ্চলের সঙ্গে তো বটেই। শুধুমাত্র শহর কলকাতার যারা উচ্চবর্গীয় কিছু সীমিত জনসাধারণ, যারা পাশ্চাত্য শিক্ষার সদর্থক প্রভাবগুলো পেয়েছিলেন, তাদের মধ্যেই কিন্তু এই নবজাগরণের মূল বিষয়টি আবর্তিত হয়েছিল, যেই কারণে সমাজের বৃহত্তর অংশের সঙ্গে এটা একটা প্রতারণা স্বরূপই বলা যায়। অরবিন্দ পোদ্দার এই তথাকথিত নবজাগরণের যে ধারা, সেটাকে তিনি অত্যন্ত বিকৃত এবং নীরস বলে চিহ্নিত করেছেন। তার মতেও কিন্তু এই নবজাগরণ সমাজের যে সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ তাদেরকে তো ছুঁতে পারেইনি, বরং খুব নির্দিষ্ট পরিসরের মধ্যেই এই তথাকথিত নবজাগরণের যাবতীয় কার্যকলাপ সেটা আবর্তিত হয়েছিল। বরুণ দে এবং সুমিত সরকার নবজাগরণ সম্পর্কে আলোচনা করতে গেলে এই দুজন ঐতিহাসিককে আমরা বাদ দিতে পারি না। তারা কিন্তু বলছেন যে ঔপনিবেশিক কাঠামোর মধ্যে যেহেতু নবজাগরণের বা তথাকথিত নবজাগরণের বিকাশ ঘটেছিল, সেই কারণে যে কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং মৌলিকত্বের প্রকাশ ঘটা উচিত ছিল, সেটা কিন্তু ঘটতে পারেনি। যেহেতু এই নবজাগরণের যারা পুরোধা ব্যক্তি, তাদেরকে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো সেইটার মধ্যে কাজকর্ম চালাতে হয়েছিল এবং তাদেরকে প্রভু হিসাবে মেনেই কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট কর্মসূচি, সেই কর্মসূচিকে তারা প্রণয়ন করবার চেষ্টা করেছিলেন। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী, যিনি ইতালির রেনেসাঁস এবং বাংলার রেনেসাঁস নিয়ে একটা তুল্যমূল্য আলোচনা করেছেন, তিনি একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন যে ইতালির রেনেসাঁর ক্ষেত্রে যেমন স্বনির্ভর বুর্জোয়াদের অস্তিত্ব ছিল, নগর বিপ্লবের অস্তিত্ব ছিল, বাংলায় ঔপনিবেশিক শাসন কাঠামোর মধ্যে এই ধরনের কোনো উপাদান কিন্তু কখনোই ছিল না। যার ফলে এই যে নবজাগরণের যে পথিকৃৎ যারা ছিলেন, নবজাগরণের অগ্রদূত যারা ছিলেন, তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির যে প্রোটিয়ান গিফট বা আমিষ খাবার, অর্থাৎ মূল যে সারবত্তা, সেই সারবত্তাটা কিন্তু তারা গ্রহণ করতে পারেননি। তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন রেনেসাঁ যুগের ইতালির বিখ্যাত চিত্রকর বত্তিচেল্লি। এই ইতালির ধনী ভূস্বামীরা তারা যখন ওই ধরনের উচ্চমানের ছবির রসাস্বাদন করছেন, তখন কিন্তু বাংলার যে
অ্যাবসেন্টি প্যারাসাইট ল্যান্ডলর্ড, অর্থাৎ এই যে পরজীবী ভূস্বামীরা, তারা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে অত্যন্ত অত্যন্ত নিম্নরুচির চিত্র বা ছবি, অত্যন্ত নিম্নরুচির কিছু সাহিত্যের মধ্যে কিন্তু নিজেদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছেন। অবশ্যই এর ব্যতিক্রম ছিল, কিন্তু সামগ্রিক যে চিত্র সেটাতে কিন্তু এই ধরনের যে সীমাবদ্ধতা সেগুলো দেখা যায়। কিন্তু যতগুলো মত আমরা আজকে আলোচনা করলাম, অর্থাৎ স্যার যদুনাথ সরকার, ডেভিড কাফ, সুপ্রকাশ রায়, সুশোভন চন্দ্র সরকার, অশোক মিত্র, বিনয় ঘোষ, অরবিন্দ পোদ্দার, বরুণ দে, সুমিত সরকার, অমলেশ ত্রিপাঠী, এদের সবার মত বিশ্লেষণ করার পরেও ঐতিহাসিক পানিক্করের সঙ্গে সহমত হয়ে আমরা কিন্তু একটা কথা বলতে পারি, আমরা মেনে নিচ্ছি যে ঊনবিংশ শতকে বাংলার যে নবজাগরণ বা তথাকথিত নবজাগরণ, এর কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেই সঙ্গে আমাদের এটাও ভুললে চলবে না যে নবজাগরণের যারা পুরোধা, যারা অগ্রদূত ছিলেন, তাদের কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজকর্ম চালাতে হয়েছিল। যেহেতু সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির অধীন এবং তাদের শিক্ষানীতি, তাদের চুঁয়ে পড়া শিক্ষানীতি বা তাদের যে ভারতবর্ষের জনসাধারণকে নিচু করে দেখার মানসিকতা, সেই সমস্ত কিছুর মধ্যে, সেই সমস্ত কিছু প্রতিকূলতার মধ্যেও এরা কিন্তু যথেষ্ট সদর্থক ভূমিকা রেখেছিলেন। এবং এই যে নবজাগরণের সামগ্রিক প্রক্রিয়া, এই নবজাগরণের সামগ্রিক প্রক্রিয়া বা সদর্থক পদক্ষেপগুলোর ফলেই কিন্তু পরবর্তীকালে বিংশ শতকের যে স্বাধীনতা সংগ্রাম, সেটা কিন্তু পুরো মাত্রায় দানা বাঁধতে পেরেছিল। এবং তার পিছনে বাংলার এই তথাকথিত নবজাগরণের ভূমিকা কিন্তু আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। সেই কারণে মূল্যায়ন যদি করতে হয়, এটা আমাদের স্বীকার করতেই হবে যে সীমাবদ্ধতা ছিল। হয়তো এটা তথাকথিত নবজাগরণ, এটা সমাজের উচ্চ শ্রেণীর হিন্দু জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই সময় ঊনবিংশ শতকের বাংলা কিন্তু পরবর্তীকালে বিংশ শতকের ভারতবর্ষকে নতুন সংগ্রামের রাস্তা দেখায় এবং সেখানেই এই নবজাগরণের সার্থকতা। আশা করি আমাদের গত দুদিনের আলোচনায় তোমরা নবজাগরণ সম্পর্কিত যা যা তোমাদের জিজ্ঞাস্য ছিল সেগুলো পেয়ে গেছো, সমস্ত উত্তর পেয়ে গেছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানা, আমি সেটা আবার সাধ্যমতো ক্লিয়ার করবার চেষ্টা করব। ঊনবিংশ শতকে নবজাগরণ থেকে বড় প্রশ্নই একটা আসতে পারে, সেটা হচ্ছে যে নবজাগরণের চরিত্র বা একে কি আদৌ নবজাগরণ বলা যায়। আশা করি আমাদের আলোচনা থেকে তোমরা সেইটা পেয়ে গেছো। সঙ্গে থেকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে আরো বেশি করে শেয়ার করো। যদি তোমাদের পার্টিকুলার কোনো টপিক সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, তোমরা সেটার জন্য আমাকে মেসেজ করতে পারো। আমার ফোন নাম্বারও এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। দরকার হলে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমরা এর পরের পর্বে আবার অ্যাজ ইউজুয়াল চতুর্থ অধ্যায়ের যে পরবর্তী ইউনিট, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা নিয়ে ফেরত আসবো খুব শিগগিরই। সঙ্গে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।